বাংলার মানুষরা অল্প পরিসরের ছুটি কাটানোর জন্য যে জায়গাগুলিকে বেশি প্রাধান্য দেয় তার মধ্যে অন্যতম সুন্দরবন। সেই সুন্দরবনে হেডলাইন্স কলকাতা পৌঁছে গেছিল iLEAD এবং টেগর সোসাইটি ফর রুরাল ডেভেলপমেন্টের যৌথ উদ্যোগের সাক্ষী হতে। এই যৌথ উদ্যোগ মূলত সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্যকে রক্ষা করার এবং আশেপাশের মানুষদের ভালো জীবনযাপন উপহার দেওয়ার। টেগর সোসাইটি ফর রুরাল ডেভেলপমেন্ট এবং iLEAD সুন্দরবনে এর আগে বেশ কিছুটা এলাকা নিয়ে ম্যানগ্রোভ রিসার্চ সেন্টার গড়ে তুলেছিলেন। সুন্দরবন সম্পর্কে জানতে চান, সুন্দরবনের জিওলজি, সুন্দরবনের আর্কিওলজি, এগুলো যারা জানতে চান, আমি তাদের সাথে সেই ধরনের আলোচনাগুলো চেষ্টা করি, আমার যতটুকু জ্ঞান বুদ্ধি আছে। তাদের বর্তমান প্রধান উদ্যোগ সুন্দরবনের রাঙাবেলিয়ার মিউজিয়াম। এখন সেটির প্রস্তুতি পর্ব চলছে। এই যৌথ উদ্যোগের দ্বারা সুন্দরবনে যে প্রকল্পগুলি চলছে বা ভবিষ্যতে তারা আর যা যা করতে চান সেই সমস্ত বিষয় নিয়ে হেডলাইন্স কলকাতা বিস্তারিত আলোচনা করেছেন iLEAD-এর কর্ণধার শ্রী প্রদীপ চোপড়ার সঙ্গে। তিনি ঠিক কী বলেছেন সেটা শুনে নেব। আপনি সুন্দরবনের মতো জায়গাতেও একটা এনজিও তৈরি করেছেন এবং সেখান থেকে অনেক উদ্যোগ নিচ্ছেন। তো আমি প্রথমেই জানতে চাইবো যে এই উদ্যোগ সুন্দরবনের মতো জায়গায় মানে কী জন্য আপনার এই ভাবনা মাথায় এলো? দেখুন, তিনটে ব্যাপার আছে। আর একটা ব্যাপার আছে যে আমাদের স্টুডেন্টসকে নিয়ে এখানে অনেক কাজ আমরা করতে পারি। যেমন আমাদের স্টুডেন্টস, আমাদের যে ইন্টেরিয়র ডিজাইনিং স্টুডেন্টস আছে, তিনটে মিউজিয়াম ডিজাইন করেছে। একটা তো 1971 ওয়ার মিউজিয়াম we designed for the Fort William. Second, we designed for the BSF, which is already completed. It's ready for curation and inauguration by the Home Minister. Then they have designed many things with upcycling, recycling. সেটা এখানে সুন্দরবনের নতুন জায়গায় ইকো সেন্সিটিভিটি দেখে একটা এরকম একটা কাজ এখানে করা দরকার, শোকেস করা দরকার। বিকজ এখানে খুব আপনি জানেন খুব ফ্রেজাইল এনভায়রনমেন্ট আছে। সেকেন্ড হচ্ছে খুব কাছাকাছি আছে, 2 ঘন্টা এখানে আসা যায়। আর এখানে থাকার আমাদের নিজের একটা রিসর্ট আছে, ওখানে থাকতে পারে। আর থার্ড হচ্ছে যে এখানে এই হেল্পটা খুব দরকার আছে, বিকজ এখানকার লোকের কাছে কোনো লাইভলিহুডের কোনো বিকল্প নেই। মানে এই স্যালিনিটি জলে বেড়ে গেছে, তার জন্যে অ্যাগ্রিকালচার প্রোডাকশন কমছে, একটা ক্রপ হচ্ছে, কাজে ওদের অন্য একটা অ্যাক্টিভিটিতে এঙ্গেজ করা দরকার ফর লাইভলিহুড, উইচ ইজ ট্যুরিজম। সো আমাদের একটা ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম আর আমাদের একটা হোটেল ম্যানেজমেন্টের কোর্স আছে, ওরা বাচ্চারা এসে এখানে আমাদের যে রিসর্ট আছে ওখানে থাকতে পারে। তো আমরা বেসিক হচ্ছে যে আমাদের কলেজের স্টুডেন্টসকে কী করে এঙ্গেজ করা যায়। আর কেন এখন দেখুন লেকচার বেসড লার্নিং ইজ পাসে, বিকজ বেস্ট টু বেস্ট লেকচার আপনার ফোনে আছে, তো আপনি ক্লাসরুমে লেকচার শুনতে কেন আসবেন? আমাদের কলেজদের একটা প্রজেক্ট বেসড লার্নিং, এক্সপিরিয়েন্সিয়াল লার্নিং, একটা হ্যান্ডস অন লার্নিং দরকার আছে। সেটা নিয়ে আমরা ভাবলাম যে সুন্দরবন ইজ দ্য রাইট প্লেস টু প্রোভাইড দিস কাইন্ড অফ লার্নিং এক্সপিরিয়েন্সেস টু আওয়ার স্টুডেন্টস। তাই জন্য আমরা সুন্দরবন চুজ করেছি। এখানে তো যে এনজিওর যে কাজ সবাই করেন সমস্ত মানুষ সুন্দরবনের অঞ্চলের, তো সুন্দরবন অঞ্চলের তাহলে আপনি যে যথেষ্ট ভালো করছেন। আমি শুনলাম যে এখানে মেয়ে পুরুষ নারী উভয়ই কাজ করছে এনজিওর সঙ্গে। তো এর দ্বারা তো মানে হসপিটাল আছে বা আপনাদের যে শুনলাম বিভিন্ন কাপড়ের ব্যবসা যেই আছে, এছাড়াও আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? মিউজিয়াম তৈরি হচ্ছে, এরকম মিউজিয়াম নেই কোনো জায়গায়। সেই মিউজিয়াম আপনি দেখতে পারবেন যে কনস্ট্রাকশন চলছে, সেই মিউজিয়ামে আমরা করছি। এটা ছাড়া আমাদের একটা আপনাকে বলেই দিই, আমাদের দেখুন কলকাতা শহরে অনেক মানে প্যান্ডাল আছে, অনেক নানা রকমের ডিফারেন্ট থিম দিয়ে তৈরি হচ্ছে। আর 7 দিন পরে ওই প্যান্ডালটা ডিসম্যান্ডেল করে আমরা ফেলে দিই। এটা 5000 প্যান্ডাল হয়। তার থেকে আমি যদি 10টা প্যান্ডাল বেছে নিয়ে যদি চলে আসি এক একটা থিম উপরে, ধরুন যে কোনো থিমই হতে পারে। এখানে অনেক জায়গা আছে খালি পড়ে আছে, এগ্রিকালচার হচ্ছে না, ব্যারেন ল্যান্ড আছে। ওখানে যদি আমি একটা ডিজনি ওয়ার্ল্ডের মতন একটা জিনিস তৈরি করে দিই ওই প্যান্ডাল নিয়ে, তাহলে একটা ট্যুরিস্ট অ্যাট্রাকশন হয়ে যাবে। অনেক কম কস্টে, অনেক কম খরচায় আমরা করতে পারবো, আর কম পয়সায় লোকের অ্যাক্সেস দিতে পারবো। এটা করলে দিস বিকামস অ্যান অ্যাট্রাকশন ফর দ্য ট্যুরিস্ট।
একটা সাস্টেনেবিলিটির একটা এক্সাম্পল হলো, প্লাস ট্যুরিস্ট অ্যাট্রাকশন হয়ে গেল খুব কম পয়সায়। আমাদের দেখুন দেশে সব জিনিস আমাদের অ্যাফোর্ডেবল করতে হবে, বেশি এক্সপেন্সিভ করলে লোকেরা আসতে পারবে না। এটাও একটা পরিকল্পনা আছে, এটা আমি ট্রেড সিক্রেট আছে কিন্তু আপনাকে বলে দিলাম। মানে আপনি বলছেন যে পর্যটকদের এই মিউজিয়ামে আসা নিয়ে আপনি যথেষ্ট আশাবাদী? না না, এই মিউজিয়াম ছাড়াও অনেক জিনিস আমরা বানাচ্ছি, খালি মিউজিয়াম তো আছেই। এই ছাড়া আমি যেটা বললাম, আমি যে প্যান্ডাল নিয়ে, যে প্যান্ডাল ডিফারেন্ট থিম আছে, ধরুন একটা বই নিয়ে একটা থিম আছে, একটা রবীন্দ্রনাথ ঠাকুর নিয়ে একটা থিম করেছে, যে কোনো একটা নতুন করে থিম করছে, সেটা আমরা এখানেও করতে পারি। সেই প্যান্ডালটা খুলে এখানে লাগিয়ে দিলাম, আর এখানে আরও ইম্প্রোভাইজেশন করে আমরা একটা 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 বিশাল জায়গায় ওটা করতে পারি। তো আপনি যে বেছে নিয়েছেন সুন্দরবনের মতো একটা জায়গা, আমরা দেখি যে বিভিন্ন ঘটনা, সেটা ঝড় হোক, যে কোনো মানে দুর্যোগ বলা যেতে পারে, প্রাকৃতিক দুর্যোগ, যে প্রাকৃতিক দুর্যোগের জন্য অনেক সময় সুন্দরবনই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। তো সেই সময়গুলোতে আপনি এটাকে কিভাবে রক্ষা করবেন? বা আমরা আরেকটা রিসার্চ প্রজেক্ট এখানে করছি। মিস্টার পিং জু বলে একজন অ্যাটমসফেরিক সায়েন্টিস্ট আছে, ইজ নাম্বার 1 অ্যাটমসফেরিক সায়েন্টিস্ট ইন দ্য ওয়ার্ল্ড। এটা ফ্লোরিডা হারিকেন অ্যান্ড সাইক্লোন সেন্টারে হেড। ওরা একটা সিস্টেম ডিজাইন করেছে যে সাইক্লোনের যে আউটার স্কিন আছে, ওই আউটার স্কিনে একটা যদি ইনজেক্ট করে ভেরি হাই স্পিডে ড্রাই আইস, তাহলে small degree of deflection of the hurricane happen, and the hurricane can be sent to area where they will create much less devastation. So ধরুন একটা হারিকেন কিংবা একটা সাইক্লোন সুন্দরবনের দিকে আসছে, আমরা মাঝখানে ওকে ডিফ্লেক্ট করে আবার সমুদ্রের উপরে পাঠিয়ে দিতে পারি। এটা মিস্টার পিং জু এটা করতে পেরেছেন। উনি আমাদের এখানে অ্যাটমসফেরিক সায়েন্সের উপরে যদি রিসার্চ সেন্টার করি, আমাদের সাহায্য করতে রাজি আছে। আমাদের আলটিমেট এম আছে, আমাদের কলেজ থেকে কি ইউনিভার্সিটি থেকে এরকম একটা অ্যাটমসফেরিক সায়েন্স রিসার্চ সেন্টার, যেটা সাইক্লোন স্টাডি করবে, আর সাইক্লোনে যে ডিভাস্টেশন হচ্ছে সেটা থেকে আমরা মিটিগেট হয়ে যাব। তো এই হচ্ছে একটা পরিকল্পনা। এটা যদি পারি তাহলে তো এভরিথিং উইল বিকাম সেফ। আরেকটা কথা আছে যে এই যে ডিফরেস্টেশন যেখানে হচ্ছে ম্যানগ্রোভে, তার জন্যে দি অ্যাগ্রাভেশন অফ দিস সাইক্লোন হ্যাজ হ্যাপেন্ড। প্লাস এটা নিয়ে আমাদের যে সুনামি যখন আসে, তাহলে একটা ডিভাস্টেশন বেশি হয়। যদি ম্যানগ্রোভ রিফরেস্টেশন আমরা করতে পারি, তাহলে অনেক রিস্কটা কমে যাবে। আর আমরা যেখানে যাচ্ছি এখন ম্যানগ্রোভ রিসার্চ সেন্টারে, এখানে নানা রকমের ম্যানগ্রোভ ট্রির উপরে রিসার্চ হচ্ছে, আর আমাদের প্রায় 5,000 থেকে 25,000 ডিফারেন্ট ভ্যারাইটিস অফ ম্যানগ্রোভ ট্রি প্লান্টেশন হচ্ছে এভরি ইয়ার উইথ দি হেল্প অফ টাটা ফান্ডস। সেটা আমরা আরও এখন উই হ্যাভ অ্যাপ্লাই টু গার্ডেন শিপ বিল্ডার্স, ওরাও হয়তো এগিয়ে আসবে। তাহলে আরও লার্জ নাম্বার আমরা যদি ম্যানগ্রোভ রিফরেস্টেশন করতে পারি, এই রিস্কটা অনেক কমে যাবে। কিন্তু কাউকে তো করতে হবে, আর এখানে না থাকলে তো করা যাবে না। ইনফরমেশনের জন্য জানতে চাইবো, আপনার যে এনজিওটা থেকে, মানে টেগর রুরাল ডেভেলপমেন্ট এনজিও থেকেই তো সমস্ত কিছু ইনিশিয়েটিভ আপনি নিচ্ছেন তাদের দ্বারা, তো এখানে মোট কতজন সদস্য আছে? দেখুন, ওদের অনেক এখানে মানে অ্যাক্টিভিটিস আছে, অনেক ওদের পুরনো অর্গানাইজেশন আছে, কিন্তু এখন ওদের একটা ম্যান পাওয়ার শর্টেজ আছে, মানে যে লিডারশিপ করবে। প্লাস ওদের টেকনোলজির অ্যাক্সেস নেই যে আমাদের কাছে আছে, প্লাস ফাইন্যান্সও একটা ইস্যু আছে। সো আমরা অনেক প্রজেক্টে ওদের সঙ্গে ইনভলভ করে এই প্রজেক্টটা ওনার সঙ্গে এগিয়ে যেতে চাই। সো ওদের কাছে যে ধরুন রিসার্চ সেন্টার ম্যানগ্রোভ ওদের আছে, 25 বছর থেকে আছে, কিন্তু ওরা তার থেকে এগিয়ে যেতে, কিন্তু আমাদের ইনভলভমেন্ট হলে আরও আমরা ওখানে আর্নিংয়ের পটেনশিয়াল বাড়িয়ে দেবো। আর্নিং যদি হলে তাহলে আমরা আরও বেশি ম্যানগ্রোভ রিফরেস্টেশন করতে পারবো। এসব আমাদের অনেক স্কিম আছে ওখানে। হ্যাঁ, এই দিনে আমরা সর্বপ্রথম পৌঁছেছিলাম সুন্দরবনের দয়াপুরের ম্যানগ্রোভ রিসার্চ সেন্টারে, যেখানে দেখা মিলেছে বহু প্রজাতির ম্যানগ্রোভের। নাম লেখা প্রত্যেক ধরনের ম্যানগ্রোভ নিয়ে এই রিসার্চ সেন্টারটি সুসমৃদ্ধ, যে জায়গা পর্যটনের ক্ষেত্রে যথাযথ। এই রিসার্চ সেন্টারের দেখাশোনার দায়িত্বে আছেন কানাইলাল সরকার। এই ম্যানগ্রোভ রিসার্চ সেন্টারের বিভিন্ন ইতিহাস এবং গুরুত্বপূর্ণ তথ্য তার মুখ থেকেই আমরা শুনে নেব। টাইমটা অনেক অ্যাডভান্স। এদের এই 15 জুনের মধ্যে এদের ফল পরিণত হয়ে গেছে, ফল ধরে নেওয়া হয়ে গেছে, এবং সে ফলগুলো আমরা বিক্রি করেছি এবং কিছু আমরা নার্সারিতে আবার প্লান্টিং করছি। সুন্দরী, বড়াল, গেঁয়ো
এখানে এখানে অনেক প্রজাতির গাছ আমরা লাগিয়েছি 2008 সাল থেকে। উদ্দেশ্য ছিল একটাই, মানুষ সুন্দরবন দেখতে আসেন, সুন্দরবনের যে ম্যানগ্রোভ গোটা বিশ্বের মধ্যে শ্রেষ্ঠ স্থান অধিকার করে আছে, সেই ম্যানগ্রোভ প্রজাতিগুলি তারা যখন লঞ্চ করে বিভিন্ন মানে ট্যুর সেন্টারগুলিতে ঘোরেন, তারা গাছগুলি সম্পর্কে ওয়াকিবহাল হতে পারেন না। এবং এই গাছগুলি প্রত্যেকটা গাছ সম্পর্কে যে তার মেডিসিনাল ভ্যালুস আছে সে সম্পর্কে তারা অবগত নন। এরপরে গাছগুলি চেনা জানার জন্য তার টিম্বার দেখে, তার ফুল দেখে, তার ফল দেখে, তার পাতা দেখে কীভাবে গাছ চেনা যায় সেরকম ব্যবস্থা নিয়ে, সেই জন্য আমাদের উদ্দেশ্য হচ্ছে যে এটা একটা সেই ধরনের একটা রিসার্চ সেন্টার হবে যে সেন্টারের মধ্যে বিভিন্ন অর্গানাইজেশান, বিভিন্ন ইনস্টিটিউশান তারা এখানে এসে তারা গবেষণার কাজটা করতে পারবে এবং ট্যুরিস্টরা এটাকে দেখে অ্যাট এ গ্লান্স সুন্দরবনটাকে জেনে যেতে পারবে। এখানে কত রকমের প্রজাতি আছে বললেন? না, 84 প্রজাতি টোটাল ম্যানগ্রোভ হচ্ছে সুন্দরবন। এই 84 প্রজাতির মধ্যে প্রথমত চিহ্নিত হয়েছিল 64, যেটা স্যার যেটা বলেছেন যে 64 প্রজাতি। পরবর্তীকালে প্রণবেশ সান্যাল থেকে, প্রমোদরঞ্জন নস্কর থেকে যারা এই সমস্ত বিষয়ের বিশেষজ্ঞ, তারা আরও কিছু গাছ আবিষ্কার করেছে। এখনও শেষ বেশ প্রণবেশ সান্যাল বলেছেন যে এখনও 6টা গাছ অনাবিষ্কৃত থেকে গেল। হ্যাঁ, তো এরকমভাবে আছে। তো সেই ধরনের গাছগুলো আমরা এখানে লাগাবার চেষ্টা করেছি। কিছু গাছ এখনও পর্যন্ত আমরা লাগাতে পারিনি, আমরা এই সিজনে আরও কিছু গাছ লাগাবো। রিসার্চ সেন্টারের পর আমরা পৌঁছে গেছিলাম রাঙাবেলিয়ার মিউজিয়ামে, এখনও যেটির কাজ চলছে। মিউজিয়াম গঠনের মূল লক্ষ্য এবং পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত জানতে আমরা কথা বলেছিলাম টেগর সোসাইটি ফর রুরাল ডেভেলপমেন্টের সেক্রেটারি প্রবীর মহাপাত্রের সঙ্গে। কি কথা হয়েছিল শুনে নেব। আমি প্রবীর মহাপাত্র, সেক্রেটারি টেগর সোসাইটি ফর রুরাল ডেভেলপমেন্ট। এই যে মিউজিয়ামটা তৈরি হচ্ছে, এই মিউজিয়ামটার পেছনে আপনাদের মূল ভাবনা কি, মানে কিরমভাবে সাজানোর ইচ্ছা আছে? অ্যাকচুয়ালি আমাদের সোসাইটি টেগর সোসাইটি ফর রুরাল ডেভেলপমেন্ট আমাদের সুন্দরবনের বলতে গেলে সবথেকে পুরনো এনজিওদের মধ্যে একটি এনজিও যে মানুষের লাইভলিহুড এবং ক্লাইমেট রিলেশনে বিভিন্ন সেক্টরে আমরা কাজ করছি। আমাদের হসপিটাল গেলেন দেখলেন এগুলো আছে। আমাদের আগের যে এখানকার যে সুন্দরবনের ফাদার ফিগার বলা হয়, উনি আমাদের সেক্রেটারি, আগে সেক্রেটারি ছিলেন পদ্মশ্রী তুষার কাঞ্জিলাল মহাশয়।
ওনার চিন্তাভাবনা ছিল যে একটা ইন্টারপ্রিটেশন সেন্টার মিউজিয়াম করা, যেখানে ট্যুরিস্টরা আসবে এবং সুন্দরবনের ইতিহাস সম্পর্কে একটা সম্যক ধারণা নিয়ে যাবে। সুন্দরবনে তো শুধু ট্যুরিস্ট বলতে শুধু যে এমনি বেড়াতে আসা ট্যুরিস্ট আসে না, তার থেকে বেশি আছে রিসার্চার আসে, একাডেমিশিয়ান আছে, তো তারা এখানে আসে কিছু নলেজ গ্যাদারিংয়ের জন্য আসে। তো আমাদের এখানে 12টা কক্ষ আছে, 12টা কক্ষেই সুন্দরবনের কিছু না কিছু রিভলিউশনের ইতিহাস, কোথাও সুন্দরবনের পশু পাখি, কোথাও সুন্দরবনের লাইভলিহুড, কোথাও বিভিন্ন সাইক্লোন, কোথাও সুন্দরবনের অ্যানিমালস, এসব প্রত্যেকটা ইনফরমেটিভ জিনিসপত্র থাকবে, যেখানে 1-1.5 ঘন্টা এখানে কেউ আসলে মোটামুটি সুন্দরবন সম্পর্কে আগে কী ছিল, এখন কী হয়েছে, কেন হয়েছে এ সম্পর্কে একটা উত্তর এবং একটা এডুকেশন নিয়ে যেতে পারবেন। মানে আপনি বলছেন এটি পর্যটকদের আকৃষ্ট করে? পর্যটক ডেফিনেটলি আকৃষ্ট করে। প্রতিটা পর্যটক সুন্দরবনে আসা মানে এখানে আসবে, এটা আমরা। সুন্দরবন এই যে মিউজিয়ামটা হচ্ছে, এর দ্বারা কি আশেপাশের মানে অঞ্চলের মানুষদের একটু সুবিধা হবে জীবনযাপন? হবে, কেননা ধরুন এখন সুন্দরবনে পর্যটকদের আনাগোনা অনেক বেড়েছে, আপনারাও জানেন, বছরে প্রায় 4.5-5 লাখ আসে। প্রত্যেকেই যদি এখানটাতে ভিজিট করে, তাহলে তো আশেপাশে অনুসারী শিল্পের খাওয়া দাওয়া, ধরুন কোনো হস্তশিল্পর বিভিন্ন মহিলারা করে তাদের এক্সিবিশন, তাদের সেল, এগুলো সবই পারস্পরিক আছে না, ডেফিনেটলি প্রভাব পড়বেই। স্যার আমি জানতে চাইবো যে ওপেনিং ডেট আপনার এক্সপেক্ট কবে করছেন? আমরা অ্যাকচুয়ালি এই তো শুরু হলো, আমরা উইদিন 3 মান্থ, আই থিঙ্ক 3 to 4 মান্থ ইট উইল বি ওপেন্ড। বাই অক্টোবর আমরা খুব আশাবাদী আছি, সেপ্টেম্বর অক্টোবরে আমরা এটা চালু করে দিতে পারবো। থ্যাংক ইউ ভেরি মাচ। iLEAD এবং টেগর সোসাইটি ফর রুরাল ডেভেলপমেন্টের যৌথ প্রয়াস সবসময় সুন্দরবনে বসবাসকারী মানুষদের ভালো রাখার, সুস্থ রাখার। সেই বিষয়কে মাথায় রেখেই রাঙাবেলিয়ায় 22 থেকে 24 জুন অর্থাৎ 3 দিন আয়োজন করা হয়েছিল হেলথ চেক আপ ক্যাম্পের, যেখানে সাধারণ মানুষ বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করতে পেরেছেন। এই অসাধারণ উদ্যোগে স্ব-ইচ্ছায় সামিল হয়েছেন বহু স্বাস্থ্যকর্মী। তাদের মধ্যে iLEAD হেলথ সায়েন্সের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পিয়াসা খাড়ার মুখে আমরা শুনে নিয়েছিলাম এই হেলথ ক্যাম্পের খুঁটিনাটি বিষয়। তিনি ঠিক কী বলেছিলেন শুনে নেব। হ্যাঁ, ডেফিনেটলি আমরা 3 দিন যে মেডিকেল ক্যাম্প আর আই টেস্টিং ক্যাম্পটা করলাম, আমরা দেখলাম যে রাঙাবেলিয়া অঞ্চলের লোকেদের মেডিকেল ফেসিলিটি বা অ্যাক্সেসিবিলিটি ভীষণই কম। তো এনাদের ডাক্তার দেখাতে যেতে অনেক দূরে যেতে হয়। যে কোনো বেসিক সমস্যা যেরকম জ্বর, পেটে ব্যথা, এইগুলোর জন্যও ওষুধ লেখার মতন প্র্যাকটিশনার্স নেই এখানে। তো অ্যাজ প্রাইমারি হেলথ কেয়ার প্র্যাকটিশনার্স আমরা সেইটুকু পরিষেবা ওনাদের কাছে পৌঁছে দিয়ে আমাদের ভীষণ ভালো লাগছে। হ্যাঁ, ডেফিনেটলি আমরা আরও পিরিয়ডিক্যাল মেডিকেল ক্যাম্প যাতে এখানে হয় সেটা অবশ্যই আমরা দেখব। ভীষণ হিউজ পজিটিভ রেসপন্স, লোকে আসছে অনেক দিন পর এখানে একটা মেডিকেল ক্যাম্প, এই জায়গায় অন্তত অনেক দিন পর একটা মেডিকেল ক্যাম্প হলো, অ্যান্ড সবাই খুব খুশি হয়ে বাড়ি যাচ্ছে। সেটা আমাদেরও ইয়েস আই ক্যাম্প। হ্যাঁ, আমরা সমস্ত হেলথ ভাইটালসগুলো টেস্ট করছি, যেরকম ব্লাড প্রেশার, সুগার, তারপরে ধরুন হাইট, ওয়েট, পালস, SpO2, তারপরে ইসিজি। অবশ্যই ইসিজি তো করতে গেলে অনেক কি বলবো ল্যাবরেটরিতে যেতে হয়, ইটস অ্যান এক্সপেন্সিভ প্রসেস, রাইট? সো এখানে আমরা ফ্রি অফ কস্ট এবং খুব তাড়াতাড়ি ইসিজি করে তার ডায়াগনোসিস এবং রিপোর্ট পেশেন্টের কাছে পৌঁছে দিচ্ছি। ইয়েস, হ্যাঁ, আমরা সমস্ত কিছুই নিয়ে এসেছি। ক্যাম্প করতে এসেছি মানে আমরা সব কিছুই নিয়ে এসেছি। সব শেষে আমরা পৌঁছেছিলাম iLEAD-এর কর্ণধার প্রদীপ চোপড়ার স্বপ্নের প্রজেক্ট একটি নির্মীয়মান রিসর্টে, যার নাম অনেকান্ত। এই রিসর্ট সুন্দরবন পর্যটনের ক্ষেত্রে যথেষ্ট গ্রহণযোগ্য এবং আকর্ষণীয়। আমরা ঘুরে দেখেছি সম্পূর্ণ এই রিসর্টটি। আশা করা যায় রিসর্টটি চালু হওয়ার পর বহু পর্যটক এই রিসর্ট পছন্দ করবেন। এই প্রত্যেকটি জায়গা ঘোরার পর আমরা বুঝতে পারলাম যে রিসর্ট এবং মিউজিয়ামের সকল কর্মী সুন্দরবন অঞ্চলেরই, অর্থাৎ বলা যেতে পারে এই উদ্যোগগুলির দ্বারা কিছু পরিবারের আর্থিক অবস্থার উন্নতি হবে। সবশেষে এও বলা যায় যে iLEAD এবং টেগর সোসাইটি ফর রুরাল ডেভেলপমেন্টের যৌথ উদ্যোগে আগামী দিনে সুন্দরবন আরও উন্নয়নশীল হয়ে উঠবে। The Mangrove Research Center, we saw the hospital and we saw the proposed museum. And you are here to see this resort. আমি এখন রিসর্ট আপনাকে দেখাচ্ছি না, because we have time constraint and it is still not complete. I can tell you something about the resort. Is the whole idea about the resort is the same as what we did in Murshidabad. So we are trying to depict it's the whole resort is made
with 80% recycled material. So the things which you saw that the handrails were made out of those wire ropes coming out of the crane, or for instance this paneling is done with a stock lot of wood. The ceiling is done with discarded wallpapers. We have kind of wallpapers because there's a limited quantity of wallpapers available, but nobody can find out. But they think this is a design statement. So this is a place where every architect, every interior designer will come, and I made these few samples just to prove a point or make a proof of concept that what most of the architects or interior designers think, that if we use waste material, it will cost more because it costs more labor. It will take more time because sourcing is a problem. And third is it will look like junk. I proved that all the three things are myth. It doesn't take, your labor cost is more, but you save on material cost. Time taken is not more because the material is already there, and you do reverse engineering. You don't make multiple choice. Whatever you have, you try to use it by doing a design which will use what you have. So it saves time. And third, it doesn't look like a scrapyard. It looks quite, if you have gone to Murshidabad, it looks very royal. So this, slowly the mindset of the architects and the interior designers will change, and if they collectively start following this philosophy, probably will definitely make an impact to decrease the adverse environmental impact on our Mother Earth of planet. So this is one aspect, but now I would like to tell you something which I have not told so far to anybody, but Devanati, since I was sharing this information with Devanati, I thought I might as well share it with all of you. My ultimate aim for this resort is not to only run it as a resort, but to make it a research center, a very high-tech research center for mitigating the risk which the Sundarban people are facing. What are the risks? Number one risk is, a frequently coming hurricanes and cyclones, which comes, twice in 3 years. And second, the risk of tidal wave, or which sometimes turns into tsunami and all that. So how do we mitigate? One way is massively plant mangrove or reforestation of mangrove, so that protects the tidal wave. We have model which shows that if enough mangroves are done, it acts as a barrier against any kind of tidal wave. But what about hurricanes? We have been able to contact a top atmospheric scientist in the Hurricane Center in Florida, which are doing research on hurricane and cyclone behavior. Florida is also a hurricane capital of the United States, and it comes very frequently, as frequently as it has come in Sundarban. Mr. Ping Zhu is the top atmospheric scientist. He is the head of the Hurricane Research Center in there. Now, because of the artificial intelligence, and because of the drone, and because of the high data which it can capture while the hurricane is there on real-time basis, the artificial intelligence can show what is to be done if the hurricane is there, and if we want to deflect the path of the hurricane by very small degree, because if we can able to deflect the path of the hurricane, we can take it to place where the settlement is much less than settlement where it can create a devastating effect. They have been able to achieve, and we will try that same thing experiment we can do here with the help of them. Now, of course, the Indian atmospheric scientists and Indian government has to be taken on board, but we are right now in the process of modeling the whole thing, making a model. I have said to Abhishek our collaboration with Kashinath Basu, who is a data analyst in Oxford Brookes University, and he is very excited to join the team. Along with Mr. Ping Zhu, I have also sent you his biodata and his research findings
in the atmospheric science department, and I've also sent you the correspondence I had with Bingsu as well as Kashiman Basu. Everything I've sent you. So, the ultimate idea or ultimate aim of this resort is not to settle only to have a resort, but a high-tech research center at some point in time in future. Although if there is, you need such an infrastructure to create such a research center, because you need a place where people can stay, and people can eat, and people can sleep, and people can have their equipments, people can have discussions, and so on and so forth. So this is a basic infrastructure we have created, with keeping in mind that ultimately one day we'll convert this as part of a very high research center, ultimately with an objective of saving the people of Sundarbans from these disasters. That is our ultimate aim. I don't know when it's going to realize, when it's going to happen, but that's the ultimate aim. So once the resort is complete, I'll invite Mr. Zhu and Mr. Kashinath Basu, stay here, see what happens, use the drone, and stay here during the time of the hurricane and do what we intend to do. So this is, I can say this is the ultimate dream, yeah, which I want to share with you. And of course, in the meantime, the students can come, students can know about the whereabouts of Sundarbans, they can work as volunteers, and they can provide services which are not available in this part of the world. Along, we are doing this work with Tagore Society of Rural Development. We are very grateful that we have given this opportunity so that our students can get engaged in this kind of work. And next time, once the resort is complete, I promise you, I will invite you again and then describe everything that we have done in the resort so that you know exactly what our original intention is, not making money or making a business. It's making a proof of concept so that the rest of the people follow and they are convinced that this philosophy of using waste material to do grand job is possible, and whatever they are thinking is not correct. That's the whole idea. It's just a proof of model and a model which others can follow. So that's the whole idea. That's all. ক্যামেরায় জয়গিরির সাথে অঙ্কিতা পাল ও দিশা দাসের রিপোর্ট, হেডলাইন্স, কলকাতা। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।